আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ৪৭তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন ছিল, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কি কাজ করে? অপশন হচ্ছে এরকম: দারিদ্র্য হ্রাস করে, ভিক্ষাবৃত্তি হ্রাস করে, নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে, নারী অংশগ্রহণ হ্রাস করে। তো সঠিক উত্তর হচ্ছে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। তো আমাদের এই যে ক্ষুদ্র ঋণগুলো আছে, সেই ক্ষুদ্র ঋণের পায়োনার বলা হয়ে থাকে আমাদের গ্রামীণ ব্যাংকে। এই গ্রামীণ ব্যাংক 1976 সালে একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করে। পরবর্তী 2রা অক্টোবর 1983 সালে পূর্ণাঙ্গ গ্রামীণ ব্যাংক স্থাপন হয় এবং 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উভয়ে একসাথে নোবেল প্রাইজ প্রাপ্ত হন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশী কর্মরত রয়েছে? তো অপশন আছে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইতালি। তো বাংলাদেশের সরকারি তথ্য অনুসারে প্রবাসী সবচেয়ে বেশি সংখ্যক থাকে সৌদি আরবে, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ। তার পরের অংশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে মানুষ থাকে প্রবাসী বাংলাদেশি 10 থেকে 12 লক্ষ। তারপরে 3 নম্বরে আছে মালয়েশিয়া, সেখানে হচ্ছে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব, যেখানেই 20 থেকে 25 লক্ষ বাংলাদেশি কর্মরত হিসেবে আছেন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা কত হতে পারে? তো বাংলাদেশের মতো যে সকল উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, সেই সকল রাষ্ট্রগুলো মূল্যস্ফীতির সহনশীল মাত্রা ধরা হয় 6 থেকে 8%। যদি এর থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, দরিদ্র মানুষের উপর চাপ বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে একটা চাপ সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 থেকে 8%। তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল কান্ট্রিগুলো মূল্যস্ফীতিটাই সহনশীল মাত্রা। 4 নম্বর বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন কোন দেশে? তো 2016 সালে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন পাচার হয়ে যায় 2টা দেশে। তো এর প্রথম দেশটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে প্রায় $20 মিলিয়ন পাচার হয়ে যায় এবং পাচারকৃত অর্থ পরবর্তীতে বাংলাদেশ সরকার পুরোটাই পুনরুদ্ধার করতে সক্ষম হন। এবং $81 মিলিয়ন পাচার হয়ে যায় ফিলিপাইনে এবং এই $81 মিলিয়ন মধ্যে বাংলাদেশ সরকার কিছু অংশ রিকভার করতে পারলেও বাকি অংশটা বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয় নাই। তাহলে বাংলাদেশ থেকে চুরি হওয়া রিজার্ভের অর্থ পাচার করা হয়েছিল শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে। 5 নম্বর বলা হচ্ছে, অর্থ পাচারের কারণ নয় কোনটি? তো অর্থ পাচারে অনেকগুলো কারণ থাকে। তার ভিতর একটা হচ্ছে যে অবৈধভাবে উপার্জিত অর্থ, এগুলো গোপন করার জন্য মানুষ অর্থ পাচার করে। কোম্পানির মুনাফা লুকানোর জন্য অনেক সময় অর্থ পাচার করে এবং দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকলে নিজের কাল টাকা অথবা সাদা টাকা সেগুলো মানুষের অর্থ পাচার করে। তাহলে কারণ নয় কোনটা? কারণ নয় হচ্ছে কর ফাঁকি না দেওয়া, এইটা কারণ না। 6 নম্বর বলা হচ্ছে, বাংলাদেশ থেকে কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? তো বাংলাদেশ পূর্বের বছরগুলোতে বাংলাদেশের সিংহভাগ বাংলাদেশে যে সয়াবিন তেলের চাহিদা আছে, তার 7 থেকে 8% বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে সক্ষম আমরা। এর বাদবাকিটা পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। তো আমদানি আমরা সাধারণত 2টা দেশ থেকে বাংলাদেশ বেশি করে থাকে। একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে আর্জেন্টিনা, ফুটবলের দেশ। 2টা ফুটবলের দেশ থেকেই মোটামুটি ভাবে 86% সয়াবিন তেল আমদানি করা হয়ে থাকে। কিন্তু রিসেন্ট বছরগুলোতে দেখা যাচ্ছে, রিসেন্ট বছরগুলো অর্থাৎ লাস্ট আমাদের যে অর্থ বছর গেল 25-26, সেই অর্থ বছরের সবচেয়ে বেশি আমরা তেল আমদানি করে থাকি, সয়াবিন তেল আমদানি করে থাকি ইউএসএ থেকে। যেহেতু এটা আগের প্রশ্ন, তাহলে সেই প্রেক্ষাপটে এটার সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি সয়াবিন তেল আমদানি হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবলের দেশ থেকে। এরপরে 7 নম্বর বলা হচ্ছে, বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? তো
তো বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার জন্য কতগুলো আমাদের সাধারণত বা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধি। যদি আমাদের মূল্য বৃদ্ধি পায়, জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, তাহলে মূল্যস্ফীতি বাড়ে। দুর্বল মুদ্রানীতি সঠিক না হইলে সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়ে, এবং টাকার অবমূল্যায়ন হইলেও মূল্যস্ফীতি বাড়ে। তাহলে কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমরা রিজার্ভ করে রাখতে পারি বা বৃদ্ধি পাই, সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি কমে যায়। তাহলে সেই ক্ষেত্রে এটাই হলো সঠিক উত্তর। তাহলে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া এটা মূল্যস্ফীতির কারণ নয়। এরপরে ৮ নম্বর বলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? তো বাংলাদেশে টোটাল রিকগনাইজ সার কারখানা আছে মোটামুটি ভাবে ৮টা, এর মধ্যে ৭টা সরকারি এবং একটা বেসরকারি। এর ভিতর সবচেয়ে যেটা বড় আমাদের সার কারখানা, সেটার নাম হচ্ছে ঘোড়াশাল পলাশ, আহ, যেটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত, এবং এর উৎপাদন ক্ষমতা বাংলাদেশের ভিতর সবচেয়ে বেশি, যেটা বার্ষিক 9.24 লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সার কারখানা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা ঘোড়াশাল নরসিংদীতে অবস্থিত। ৯ নম্বর বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? মানে হচ্ছে কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে বাংলাদেশের যে মৌলিক বিষয়াবলী সেগুলো পরিবর্তনযোগ্য নয়। তো আমরা জানি যে আমাদের সংবিধানে ১১টি ভাগ আছে, ১৫৩টি অনুচ্ছেদ আছে এবং ৭টি তফসিল আছে। এর যে মধ্যে যে প্রথম ভাগটা, সে প্রথম ভাগটাকে বলে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের ৭টি অনুচ্ছেদ আছে, এবং এর সর্বশেষ যে অনুচ্ছেদ সেটা হচ্ছে ৭-এর খ। এই ৭-এর খ অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন অযোগ্য, অর্থাৎ যে সকল মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে কাটছাঁট করার কোনো সুযোগ নাই। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ ৭-এর খ। তাহলে ৭-এর খ অনুসারে মৌলিক বিষয়গুলো পরিবর্তনযোগ্য নয়। ১০ নম্বর বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তা কে? তো সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদে আছে সুপ্রিম কোর্ট বাংলাদেশের কোড অব রেকর্ড হিসেবে গণ্য হইবে। কোড অব রেকর্ড বলতে এটিই হবে সংবিধানের রক্ষাকারক, এটিই হবে সংবিধানের ব্যাখ্যাকারক, এবং এটিই হবে সংবিধানের অভিভাবক। তাহলে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা, অভিভাবক এবং ব্যাখ্যাকারক হিসেবে বিবেচিত হবেন কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ১১ নম্বর বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হয়। তো বাংলাদেশে এই পর্যন্ত আমাদের সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার। এর মধ্যে যে পঞ্চদশ সংশোধনীটা হয়, অর্থাৎ ১৫ নম্বর যে সংশোধনীটা হয়, সেটা হয় ৩০ জুন ২০১১ সালে। এই সংশোধনের মধ্যে কতগুলো বিষয় উল্লেখ করা হয়, মানে কতগুলো বিষয় এখানে সংশোধন করা হয়, যেমন রাষ্ট্রের ৪টি মূল নীতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়, নারী আসন ৪৫ থেকে ৫০টি করা হয়, এবং এই সংশোধনের ভিতর সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ১৯৯৬ সালে ১৩তম সংশোধনের মাধ্যমে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই সংশোধনীতে বাতিল বলে ঘোষণা করা হয়। তাহলে উত্তর পেয়ে গেছি। তাহলে হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য কোন সংশোধনটা বাতিল করা হয়েছে? সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনে এটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পঞ্চদশ। ১২ নম্বর বলা হচ্ছে জুলাই শহীদ দিবস কোনটি? তা আমরা জানি ২০২৪ সালে জুলাই আন্দোলনে প্রথম চিহ্নিত শহীদ হিসেবে যার নাম উঠে আসেন তার নাম হচ্ছে আবু সাইদ, শহীদ আবু সাইদ। তিনি হচ্ছেন পুলিশের গুলিতে ১৬ই জুলাই তিনি পুলিশের গুলিতে নিহত হন, এবং দেশব্যাপী জুলাই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং এর জন্য এই ১৬ই জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
নম্বর প্রশ্ন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? তো বিগত সরকার 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হয়, তখন বিগত সরকার সেই সময় দেশ থেকে পালিয়ে যান। তো 5ই আগস্ট পালানোর পরে 6ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তখন আগের যে আমাদের সংসদ ছিল সেই সংসদটা ভেঙে দেন এবং 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করে থাকেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 21 জন আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ শপথ গ্রহণ করেন। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে এরকম, বাংলাদেশে এই পর্যন্ত মোট 5 বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবিধানের 141-এর ক নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে সাধারণত যদি এমন অবস্থায় সিচুয়েশন দেশ চলে যায় যে যুদ্ধ হচ্ছে অথবা বহির আক্রমণ হচ্ছে বা অভ্যন্তরীণ গোলযোগ হচ্ছে, এর উপর ভিত্তি করে 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখতে পারেন। তো এই বাংলাদেশে এই পর্যন্ত মোট 5 বার এই জরুরি অবস্থা জারি হয়েছে। তার প্রথমবার হয়েছিল 1974 সালে রাজনৈতিক অস্থিরতার জন্য। এরপরে দ্বিতীয়বার হয়েছে 1981 সালে জিয়াউর রহমানের হত্যার পরে। তারপরে 1987 সালে হয়েছে আরেকবার 3 নম্বর, তখন এরশাদ সরকারের সময়, এবং হচ্ছে 1990 সালে হয়েছিল শেষ চতুর্থবার, সে সময় এরশাদ সরকারের পতনের সময়, এবং 2007 সালে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশে মোট 5 বার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 15 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েই 18ই মার্চ 1920 সালে, এবং এটা পাশ হওয়ার পরে পরবর্তীতে বছর 1 জুলাই অর্থাৎ 1ম জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালাতে থাকে। তাহলে বিল পাশ হয়েছিল 18ই মার্চ 1920 সালে। 16 নম্বর বলা হচ্ছে 21শে পদক এবং স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন কে? তো আমাদের একজন বিখ্যাত ভাস্কর আছেন, ভাস্কর নিতুন কুণ্ড। এই ভাস্কর নিতুন কুণ্ডুর কিছু বিখ্যাত ওনার কার্যক্রম আছে, যেমন হচ্ছে অপরয় জয় বাংলা ভাস্কর তৈরি করেছিলেন নিতুন কুণ্ড, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এবং সাবাস বাংলাদেশ একটা ভাস্কর্য তিনি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই ভাস্কর নিতুন কুণ্ড 1979 সালে 21শে পদক পান এবং 2006 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি নিয়েই একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন যে কি 21শে পদক এবং স্বাধীনতা পদক উভয় পেয়েছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাস্কর নিতুন কুণ্ড। 17 নম্বর বলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন? তো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রীভূত। কেন কেন্দ্রীভূত? কারণ বাংলাদেশের সকল নীতি নির্ধারণ হয় কেন্দ্র থেকে। বাংলাদেশের সকল প্রশাসনিক নিয়ন্ত্রণ করা হয় কেন্দ্র থেকে। বাংলাদেশের অর্থ এবং বাজেট সকল কিছু নিয়ন্ত্রণ হয় কেন্দ্র থেকে। ইভেন বাংলাদেশে যে কর্মকর্তা নিয়োগ, রাষ্ট্রের প্রধান কর্মকর্তা নিয়োগ, সেটাও বিসিএস এর মাধ্যমে হয় কেন্দ্র থেকে। সেজন্য বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রীভূত। 18 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 331 বলে 200 রানের একটা ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানের মালিক হন মুশফিকুর রহিম। তাহলে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছেন মুশফিকুর রহিম। 19 নম্বর প্রশ্ন, 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? তো 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল বা একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়। এই সময় সরকার বিরোধী মত প্রকাশের জন্য দৈনিক গণকণ্ঠ নামক একটা পত্রিকা নিষিদ্ধ করা হয়।
তাহলে সঠিক উত্তর হচ্ছে দৈনিক গণকণ্ঠ। 20 নম্বর বলা হচ্ছে ওয়াসফিয়া নাজনীন বা ওয়াসফিয়া নাজরিন কেন বিখ্যাত? তো ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত হচ্ছেন কনিষ্ঠ এভারেস্ট বিজয়ী হিসেবে। তো বাংলাদেশে এই পর্যন্ত 8 জন মানুষ এভারেস্ট বিজয় করতে সক্ষম হয়েছেন। এর ভিতরে প্রথম যিনি বাংলাদেশের পক্ষে এভারেস্ট জয় করেছেন তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম 2010 সালে। ইনি প্রথমবার এভারেস্ট জয় করেন। এরপরে এম এ মুহিত নামক আরেকজন মানুষ বাংলাদেশী, যিনি একমাত্র বাংলাদেশী হিসেবে দুইবার এভারেস্ট জয় করেন। নিশাত মজুমদার সর্বপ্রথম নারী যিনি হচ্ছেন বাংলাদেশী হয়ে এভারেস্ট জয় করেন, এবং ওয়াসফিয়া নাজরিন সর্বকনিষ্ঠ আহ, আহ, বয়সী একজন মানুষ যিনি হচ্ছেন এভারেস্ট জয় করেন, এবং 2026 সালে এসেও অষ্টমতম ব্যক্তি হিসেবে একজন নারী এভারেস্ট জয় করেন, যার নাম হচ্ছে নুরুন নাহার। তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশেষ এভারেস্ট বিজয়ী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট। 21 নম্বর বলা হচ্ছে কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? তো দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন 1940 সালে লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহ। তার এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে 1947 সালে ব্রিটিশরা দুইটা রাষ্ট্রের আমাদের ভারতবর্ষে দুইটা রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে ভারত, একটা এবং পাকিস্তান। তাহলে কোন মুসলিম চিন্তাবিদ দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে প্রথম ধারণা দেন বা স্পষ্ট ধারণা দেন? তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। 22 নম্বর বলা হচ্ছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেন? তো অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে। 23 নম্বর বলা হচ্ছে তমুদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? সঠিক উত্তর হচ্ছেন পদার্থবিজ্ঞান। উনি একজন ফিজিক্সের টিচার ছিলেন। 24 নম্বর প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? তো 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা অনুষ্ঠান প্রচলিত হলো যার নাম হচ্ছে জল্লাদের দরবার। এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার মূলক এক ধরনের অনুষ্ঠান ছিল, এবং এই অনুষ্ঠানে পাক বাহিনীদের সাধারণত রসাত্মক এবং ব্যঙ্গাত্মক ভাবে কৌতুক রস উপস্থাপন করা হতো, এবং তৎকালীন ইয়াহিয়া খানকে কেল্লা ফতে খান হিসেবে উল্লেখ করা হতো, এবং এর পরিচালক ছিলেন বা রচয়িতা ছিলেন কল্যাণ মিত্র। তাহলে সঠিক উত্তর হচ্ছেন কল্যাণ মিত্র। 25 নম্বর বলা হচ্ছে কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? তো 1969 সালের 20 জানুয়ারি 11 দফার দাবির সমর্থনে এই আসাদুজ্জামান আসাদ বের হন এবং পুলিশের গুলিতে তিনি শহীদ হন, এবং তার নাম অনুসারে সেই সময় ইয়াহিয়া গেটের নামকরণ পরিবর্তন করে করা হয় আসাদ গেট, যেটা বর্তমানে ঢাকা মোহাম্মদপুর অঞ্চল লালমাটিয়া অঞ্চলে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 20 জানুয়ারি 1969 আসাদুজ্জামান আসাদ শহীদ হন। 26 নম্বর বলা হচ্ছে ঢাকা প্রকাশ প্রকাশিত বা ঢাকা প্রকাশ সাপ্তাহিক যে পত্রিকাটি তার প্রথম সম্পাদককে? এটার প্রথম সম্পাদক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। তাহলে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক হচ্ছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। 27 নম্বর বলা হচ্ছে সেরিকালচার বলতে কি বোঝানো হয়? তো সেরিকালচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রেশম প্রকার চাষ। তাহলে রেশম প্রকার চাষকে বলা হয়ে থাকে সেরিকালচার। এরকম আরো কিছু আমাদের কালচার আছে যেগুলো আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, যেমন একটা হচ্ছে এপিকালচার। এপিকালচার বোঝানো হয় যে মৌমাছি চাষ, মৌমাছির চাষটাকে বলা হয় এপিকালচার। তারপর বলা হচ্ছে এভিকালচার। এভিকালচার জিনিসটা কি? এভিকালচার জিনিসটা হচ্ছে পাখি পালন করা। তাহলে পাখি পালন করার যে ঘটনা সেটাকে বলা হচ্ছে এভিকালচার। এরপর হচ্ছে পিসিকালচার। পিসিকালচার জিনিসটা কি? যখন মাছ চাষ করা হয় এটাকে বলা হয় থাকে পিসিকালচার। 28 নম্বর প্রশ্ন ছায়াপ্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনগুলো? আমাদের অনেক ধরনের ফসল অর্থনৈতিক ফসল আছে যেগুলো সাধারণত যাদের একটা নির্দিষ্ট সময় ছায়ার মধ্যে থাকা মানে হচ্ছে ছায়ার মধ্যে অনেক ভালো হয়, এরকম কতগুলো অর্থনৈতিক ফসলের মধ্যে আছে আমাদের চা, কফি,
পান, এলাচ এবং কোকোয়া, যেখান থেকে আমাদের চকোলেট গুলো তৈরি করা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ছায়াপ্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল। তাহলে সঠিক উত্তর হচ্ছে চা। 29 নম্বর প্রশ্ন, যে বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে ভুট্টা। তাহলে ভুট্টার চাষ তুলনামূলকভাবে 50 বছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে। The last one, বলা হচ্ছে 2022 সালে জনশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? তো 2022 সালে জনশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, এবং এই 17 কোটির মধ্যে পুরুষের সংখ্যা 8 কোটি 33 লাখ এবং নারীদের সংখ্যা 8 কোটি 55 লাখ, অর্থাৎ পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 12 লক্ষ বেশি। থ্যাংক ইউ এভরিওয়ান।